আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড পিটি ওয়ান্স এগেন। আজকে আমরা দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস এর যে সর্বশেষ অ্যাক্টিভিটি রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বশেষ অ্যাক্টিভিটি হচ্ছে 6.4.2। লেখা আছে লেটস ডিসকাস থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস, অর্থাৎ চলো আলোচনা করি, ভাবি এবং সমস্যার সমাধান করি। তো তোমরা জানো যে এই দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন এটা কম্পেয়ার কন্ট্রাস্ট এসের মাধ্যমে যে প্রবলেম সলিউশন টাইপ অফ এসে সেটাও করা যেতে পারে। তো সেটারই একটি প্রোডাকশন অফ টেক্সট আমরা এখানে দেখতে যাচ্ছি। তো 6.4.2 এটি একটি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের একটি অংশ। তোমরা যদি লক্ষ্য করো এক্সপেরিয়েন্স 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভড, এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যেসব অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে তার মধ্যে সর্বশেষ নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি 6.4.2 টিচার্স চেক দি ফাইনাল ড্রাফট অফ এ কম্পেয়ার কন্ট্রাস্ট এসে produced individually by students following group work। অর্থাৎ 6.4.2 অ্যাক্টিভিটিটি টিচাররা চেক করবেন, যেটা ফাইনাল ড্রাফট করে একজন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অর্থাৎ নিজে নিজে সেই কম্পেয়ার কন্ট্রাস্ট এসে প্রডিউস করে বা তৈরি করে বা লিখে টিচারকে দিবেন, টিচার সেটা চেক করবে। সেটা হবে কি, বাই স্টুডেন্টস ফলোইং গ্রুপ ওয়ার্ক করার পরে যে সে ইন্ডিভিজুয়ালি বা নিজে নিজে লিখবে সেটাই তিনি চেক করবেন। এবং এখানে যেটা জিনিস চেক করা হবে সেটা হচ্ছে ইউজিং অল দ্য অর্গানাইজেশনাল ফিচার অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে স্টুডেন্টস প্রডিউস টেক্সট। তো এইটা যদি ফলো করা হয় তাহলে সে ট্রায়াঙ্গেল পাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ট্রায়াঙ্গেলের দেওয়া আছে, সেইটাই পাবে। এবং এটার যে পিআই পারফরমেন্স ইন্ডিকেটর যদি আমরা লক্ষ্য করি, এই পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে 9.3.3, যেটা লেখা আছে ফলোইং দি অর্গানাইজেশনাল ফিচার স্টুডেন্টস প্রডিউস ডিফারেন্ট জনরাস অফ টেক্সট। অর্থাৎ বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারবে অর্গানাইজেশনাল ফিচার বা কাঠামো ফলো করে। তো আমরা এখানে যে লেখাটি দেখতে পাবো সেটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই আমরা লিখতে পারবো। তো এখন আমরা যেটি করব, এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে, এই ইনস্ট্রাকশন গুলোর বাংলাটা আমরা পড়ব এবং বুঝার চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা এই কাজটি করতে যাব। যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা একটু পড়ি। তার পূর্বে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই এই এক্সপেরিয়েন্সটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন 6.4.2, অর্থাৎ তুলনা বা সাদৃশ্য প্রকাশ করার শিল্প 6.4.2। এর কম্পিটেন্সি হচ্ছে 3 অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জনরাস, অর্থাৎ যোগ্যতা 3 বিভিন্ন ঘরানার বা ধারার সাহিত্যের গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলি শনাক্ত করার ক্ষমতা। এবং এর ফোকাসটা হচ্ছে কম্পারেটিভ অ্যাসে। তোমরা জানো কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যাসের মাধ্যমেই আমরা পুরো এক্সপেরিয়েন্সটা শেষ করে ফেলেছি। এটা হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি 6.4.2। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো টু ডু দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ কাজটি করতে নিচের নির্দেশাবলী অনুসরণ করো। তো নির্দেশাবলী কি রয়েছে আমরা প্রথমে বুলেট পয়েন্ট আকারে দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ইন গ্রুপস 5 to 6, অর্থাৎ 5 থেকে 6 জনের দলে ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই 2 or 3 ইস্যুস অর প্রবলেমস রিলেটেড টু ইয়োর স্কুল অ্যান্ড লোকালিটি, অর্থাৎ 2 থেকে 3টি সমস্যা শনাক্ত করতে হবে এবং আলোচনা করতে হবে যেগুলো তোমার বিদ্যালয় বা এলাকাতে পাওয়া যায়। দ্যাট নিড অপিনিয়ন্স অর ডিসকাশনস, যেটার দরকার কি আলোচনা বা মতামতের প্রয়োজন রয়েছে, এরকম 2 থেকে 3টি সমস্যা বের করতে হবে বা শনাক্ত করতে হবে। সেটা হবে কোথায়? 5 থেকে 6 জনের দলে হবে। এরপরে ইনস্ট্রাকশনটি বলা আছে, আমরা যদি দেখি এই লেটার ফাইন্ড আউট দ্য বেস্ট 2 সলিউশনস টু অ্যাড্রেস দি ইস্যুস অর প্রবলেমস। পরবর্তীতে সমস্যাগুলো সমাধানে 2টো সেরা সমাধান খুঁজে বের করো। দেন রাইট ইচ অফ দি ইস্যুস অ্যান্ড প্রবলেমস উইথ দ্য সাজেস্টেড 2 সলিউশনস ইন্ডিভিজুয়ালি অন এ পিস অফ পেপার। এবং পরবর্তীতে তারপর কি করতে হবে, এক এক করে প্রতিটি সমস্যার প্রস্তাবিত 2টি সমাধান করতে হবে অ্যান্ড ড্রপ দ্যাম ইন দ্য বক্স। এবং কোথায় রাখতে হবে? একটি কাগজে লিখে সেটা বাক্সে ভরতে হবে বা ড্রপ করতে হবে বা রেখে দিতে হবে ভিতরে। এরপরে ইনস্ট্রাকশনটা কি, নাও অ্যাজ এ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ চুজ ওয়ান ইস্যু অর প্রবলেম
ফ্রম দ্য বক্স, ওই বক্স থেকে বের করে প্রতিনিধি হিসেবে ওই দলের একজন প্রতিনিধি ওই বক্স থেকে একটি সমস্যা বেছে নিবে। এরপরে কি বলা আছে? ইটস টাইম টু ডিসকাস অ্যান্ড রাইট এ কম্পেয়ার কন্ট্রাস্ট এসে অন দি ইস্যু অর প্রবলেম ইউ হ্যাভ চুজেন। তুমি বক্স থেকে বের করে যে সমস্যাটা বের করবে সেটা এখন কি করতে হবে? এখন সময় তোমার বাছাই করা সমস্যার উপর আলোচনা করার এবং একটি তুলনা ও বৈসাদৃশ্য রচনা লেখার, অর্থাৎ কম্পেয়ার কন্ট্রাস্ট এসে লেখার। Mind that your essay is to help take the best solution among the two. মনে রেখো তোমার রচনা হবে দুটোর মধ্যে সেরা সমাধানটি নিতে সাহায্য করা। So, in your essay, you have to compare and contrast both options in a way that the readers can make their choices easily. অর্থাৎ কি? তাই তোমার রচনায় তোমাকে দুটো বিকল্প নিয়ে এমনভাবে তুলনা এবং বৈসাদৃশ্য দেখাতে হবে যাতে পাঠকেরা সহজে বেছে নিতে পারে যে কোন সলিউশনটা সবচেয়ে ভালো হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ মে রাইট ইওর অপিনিয়ন। তুমি যদি চাইলে কি করতে পারো? তুমি তোমার মতো তুমি লিখতে পারো বা অপিনিয়ন দিতে পারো, মতামত দিতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো ফলো দ্য স্ট্রাকচার অফ এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে তুলনা এবং বৈসাদৃশ্যের যে রচনার কাঠামো রয়েছে সেটি অনুসরণ করা। এরপরে যে ইনস্ট্রাকশনটি রয়েছে সেটি হচ্ছে later check the spelling, sentences and transition words of your essay with other groups and the teacher if you need and make the final draft. পরবর্তীতে তোমার যদি প্রয়োজন হয় তোমার রচনার বানান, বাক্য এবং রূপান্তর এই শব্দগুলো দেখানোর জন্য বা প্রয়োজন হয় কারেকশন করার জন্য, তাহলে শিক্ষক বা অন্য দলের সাথে মিলিয়ে দেখতে বলা হয়েছে এবং পরবর্তীতে চূড়ান্ত খসড়া তৈরি করতে বলা হয়েছে। তৈরি করো। লেটার সাবমিট ইউর ফাইনাল কপি টু ইউর টিচার, এবং পরবর্তীতে শিক্ষকের কাছে তোমার চূড়ান্ত বা সর্বশেষ লেখাটি জমা দাও। এখানে আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে। বলা আছে ইউ or the teacher may collect all the essays and make a spiral binding book and place it to the school administration to consider the students' choices or keep it in the school library for others to read. অর্থাৎ এই কাজটা করার পর সর্বশেষ লেখাটি জমা দেওয়ার পর এগুলো তো কালেক্ট করতে হবে, বিভিন্ন গ্রুপের লেখা রয়েছে। তখন কি করবে তোমরা অথবা শিক্ষক যিনি রয়েছেন তিনি সমস্ত প্রবন্ধ সংগ্রহ করে একটি স্পাইরাল বাইন্ডিং বই তৈরি করতে পারেন এবং শিক্ষার্থীদের পছন্দ বিবেচনা করার জন্য স্কুল প্রশাসনের কাছে পাঠাতে পারেন। অর্থাৎ কোনটি ভালো, কোনটি মন্দ, শিক্ষার্থীদের পছন্দ কোনটি রয়েছে সেটি জানার জন্য প্রশাসনের কাছে তিনি পাঠাতে পারেন। অথবা অন্যদের পড়ার জন্য এটি স্কুলের লাইব্রেরিতে রাখতে পারেন। কারণ পড়লেই জ্ঞান বাড়বে এবং সেই বিষয় সম্পর্কে তিনি বা সেই ছাত্রটি সচেতন হবে। তো এই কারণে এটা করা যেতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাম এক্সাম্পল ইস্যুস অর প্রবলেমস টু হেল্প ফাইন্ড ইওর ওন, অর্থাৎ তোমার নিজের খুঁজে পেতে সাহায্য করার জন্য কিছু উদাহরণ সমস্যা বা জটিলতা এখানে দেওয়া আছে। আমাদেরকে বলেই দেওয়া ছিল যে স্কুল অথবা লোকালিটির সমস্যাগুলো বের করার জন্য। তো বইয়েই আবার কিছু সমস্যার কিছু উদাহরণ বা জটিলতার কিছু উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে। যে প্রথম যে ইস্যু বা প্রবলেমটি রয়েছে কম্পেয়ার এবং কন্ট্রাস্টের ভিত্তিতে সেটা আমাদের ঠিক করতে হবে। সেটি হচ্ছে এগ অর বানানা অর সামুচা অর সিঙ্গারা ফর স্কুল টিফিন। বিদ্যালয়ের টিফিনের জন্য ডিম কলা নাকি সমুচো সিঙ্গারা হবে কিনা সে বিষয়ে ঠিক করতে হবে। এটি একটি ইস্যু, এটা কম্পেয়ার কন্ট্রাস্টের মাধ্যমে লিখতে হবে। ২ নাম্বার যে সমস্যাটার কথা বলা আছে ব্লু অর হোয়াইট অর ব্রাউন অর হোয়াইট এনি কালার ইউ লাইক ফর স্কুল ড্রেস, অর্থাৎ বিদ্যালয়ের পোশাকের জন্য নীল, সাদা অথবা বাদামি সাদা তোমার পছন্দের যে কোনো রং কোনটা হবে সে বিষয়ে এখানে তোমার লিখতে বলা হয়েছে। ইস্যু, এটা একটা ইস্যু। কোনটা হবে? নীল সাদা হবে কিনা নাকি বাদামি সাদা হবে, কোনটা হবে? এই বিষয় নিয়ে আলোচনা। যে সমস্যাটি লেখা আছে সেল ফোন শুড বি অ্যালাউড অর নট ইন দি স্কুল ক্যাম্পাস। স্কুল ক্যাম্পাসে সেল ফোন আনা যাবে কি না? এরপরে সমস্যাটি রয়েছে টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট। টিফিনের সময় বাড়ানো উচিত কি না? এটা একটা ইস্যু। 2 ওয়েজ টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন। তোমার স্কুল ক্যাম্পাসকে সবুজ করার ২ টি উপায়ের যে তুলনা সে বিষয় নিয়ে
একটা ইস্যু বা লেখা যেতে পারে। এখানে বলে দেওয়া আছে ইনফরমেশন হিসেবে বা সাজেশন হিসেবে। এবং সর্বশেষ যে সাজেশনটি রয়েছে সেটি হচ্ছে পাবলিক অবলিক প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট এটসেট্রা। স্কুল গেট ইত্যাদির সামনে মানে স্কুল গেট সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে এরকম ইত্যাদি এরকম কোনো গেটের সামনে বা ইত্যাদির সামনে সরকারি বা বেসরকারি যানবাহন নিষিদ্ধ করা উচিত হবে কিনা এই বিষয়ে এটা লিখতে হবে। আমি যেটা চেষ্টা করেছি যেহেতু উপরের গুলো তোমরা প্রায় সবাই চেষ্টা করবে। আমি 2 ways to make your school campus green এটা নিয়ে একটি স্যাম্পল অ্যান্সার লিখেছি এবং পাবলিক অবলিক প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট এটা সম্পর্কে লিখেছি। এই ২ ধরনের লেখা। তো এখানে যে বিষয়টি হয়েছে 2 ways to make your school এখানে নির্দিষ্ট করে অপশন দেওয়া নাই। সো তুমি তোমার মতো করে লিখবে ২ টা ওয়ে যেটাতে স্কুল ক্যাম্পাসকে সবুজ করার একটা প্রচেষ্টা নেওয়া যায়। তো আমরা চেষ্টা করব যে ২ টা কি রিজন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বা মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোকপাত করার জন্য। সো দেরি না করে আমরা ১ম উত্তরটি দেখি 2 ways to make your school campus green। ১ম এ আমি এখানে দেখো টাইটেল দিয়েছি 2 ways to make our school campus green অর্থাৎ আমাদের স্কুল ক্যাম্পাসকে সবুজ করার ২ টি উপায়। আ আমি চেষ্টা করেছি এখানে ব্লক স্ট্রাকচার দিয়ে লেখার জন্য। তোমরা জানো ব্লক স্ট্রাকচারের ৪ টা প্যারাগ্রাফ থাকে। আমিও ৪ টা প্যারাগ্রাফ দিয়েছি এবং পরবর্তী যে আ আরেকটি এসে রয়েছে সেটি হচ্ছে পাবলিক প্রাইভেট ভেহিকলস উইল বি ব্যান্ড অর নট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট এটাও আমি ব্লক স্ট্রাকচার লিখেছি। সো ১ম টাই তোমরা আগে দেখো এখানে বলা আছে ১ম এই ইন্ট্রোডাকশন যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে এবং এখানে ইন্ট্রোডাকশন আমি দিয়েছি। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা। এখানে বলা আছে এ গ্রিন স্কুল ক্যাম্পাস অফার্স নিউমেরাস বেনিফিটস প্রমোটিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, স্টুডেন্ট ওয়েলবিং অ্যান্ড এ হেলথিয়ার লার্নিং এনভায়রনমেন্ট। অর্থাৎ একটি সবুজাভ স্কুল বা সবুজ স্কুল বা গ্রিন স্কুল ক্যাম্পাস পরিবেশগত সচেতনতা, শিক্ষার্থীদের মঙ্গল এবং একটি স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশের প্রসার ঘটিয়ে অসংখ্য সুবিধা প্রদান করে থাকে। There are two key approaches to achieving this goal, reducing waste and promoting sustainable practice. তো এখানে যেহেতু ২ টা ওয়েতে আমি কিভাবে স্কুল সবুজ করব সেই ব্যাপারে এখানে বলতে বলা হয়েছে, কম্পেয়ার কন্ট্রাস্ট করতে বলা হয়েছে। আমরা ২ টা প্রধান যে আ উপায়ের কথা বা মূল উপায়ের কথা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে রিডিউসিং ওয়েস্ট অর্থাৎ বজ্রকে কমানো বা হ্রাস করা, ময়লা আবর্জনা কমানো অ্যান্ড প্রমোটিং সাস্টেইনেবল প্র্যাকটিস এবং টেকসই অনুশীলনের প্রসার ঘটানো। অর্থাৎ টেকসই অনুশীলনটা কি? যে অনুশীলনের মাধ্যমে দীর্ঘমেয়াদী কোনো উপকার হবে। সেটাকে আমরা বলি সাস্টেইনেবল প্র্যাকটিস। লেটস explore the advantages and disadvantages of each method to determine the most effective solution। যেহেতু আমাদের মোস্ট ইফেক্টিভ সলিউশনটা বের করতে বলা হয়েছিল ইনস্ট্রাকশনে, তো আমরা সবচেয়ে মোস্ট ইফেক্টিভ সলিউশনটা কি হবে সেটা এখানে বের করব কোন তরিকাতে আগে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মাধ্যমে তুলনা করার মাধ্যমে এই বিষয়টি আমরা খোঁজ করে দেখব যে সুবিধা অসুবিধার মাধ্যমে খোঁজ করে কার্যকর সমাধান আসলে কোনটি হয়। এই মেইন বডি প্যারাগ্রাফে ১ম যে কি রিজনটা ছিল সেটা হচ্ছে রিডিউসিং ওয়েস্ট সেটা নিয়ে আমরা লিখব। তো এখানে বলা হচ্ছে রিডিউসিং ওয়েস্ট ইজ অ্যান ইজি অ্যাপ্রোচ উইথ ইমিডিয়েট রেজাল্ট। অর্থাৎ বজ্র হ্রাস করার মাধ্যমে যে ফলাফলটা পাওয়া যায় সেটা খুবই তাৎক্ষণিক ফলাফল। তাই এটি একটি তাৎক্ষণিক ফলাফল সহ একটি সহজ পদ্ধতি। By establishing a recycling program for plastic, paper, and metal, schools can significantly decrease the amount of trash sent to landfill sites। তোমরা জানো landfill site হলো ভাগার যেসব এরিয়া যেখানে ময়লাগুলো নিয়ে যেয়ে স্তূপ আকারে রাখা হয় সেটাকেই বলা হচ্ছে landfill sites। তো কাগজ, প্লাস্টিক এবং ধাতুর জন্য একটি পুনর্ব্যবহারযোগ্য কার্যক্রম প্রতিষ্ঠা করে স্কুলগুলি ভাগাড়ে পাঠানো আবর্জনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। যদি রিসাইক্লিং করা সম্ভব হয় তাহলে এই ওয়েস্টটা রিডিউস করা যেতে পারে প্লাস কাজেও লাগানো যেতে পারে রিসাইক্লিং এর মাধ্যমে। Encouraging students to bring reusable water bottles and lunch containers further minimizes waste generation। অর্থাৎ
পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল এবং দুপুরের খাবারের পাত্র আনতে শিক্ষার্থীদের উৎসাহিত করা বজ্র উৎপাদনকে আরো কমিয়ে দিতে পারে। তাহলে আমি যে লাল কালার দিয়ে দেখিয়েছি এগুলো হলো মেজর পয়েন্ট এই রিডিউসিং ওয়েস্টের। একটি হচ্ছে রিসাইক্লিং প্রোগ্রামের মাধ্যমে রিডিউস করা যেতে পারে ওয়েস্ট, এবং রিইউজেবল ওয়াটার বটল ব্যবহার করে রিডিউস করা যেতে পারে ওয়েস্ট, অর্থাৎ বজ্র হ্রাস করা যেতে পারে। কারণ তুমি যদি সিঙ্গেল আইটেম ব্যবহার করো, সিঙ্গেল গ্লাস, সিঙ্গেল প্লেট, তাহলে এটা বারবার ফেলে দিলে বারবার ময়লা হবে বা আবর্জনা হবে বা বজ্র হবে, সেটা ঠিক হবে না। তাই পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বা দুপুরের খাবার পাত্র আনতে শিক্ষার্থীদের উৎসাহিত করা বজ্র উৎপাদনকে আরো কমিয়ে দেয়। এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি। This encourages responsibility and a culture of conservation. এটা কি করে? এটা দায়িত্ব এবং সংরক্ষণের সংস্কৃতিকে উৎসাহিত করে। However, reducing waste alone may not be sufficient for a truly green campus. তো এর ডিসঅ্যাডভান্টেজটা কি? যাই হোক, সত্যিকারের সবুজ ক্যাম্পাসের জন্য শুধুমাত্র বজ্র হ্রাস করা যথেষ্ট নাও হতে পারে। It requires ongoing efforts like educating students on proper waste sorting and monitoring recycling programs. এর জন্য কি হয়? এর জন্য শিক্ষার্থীদের যথাযথ বজ্র বাছাই করা এবং পুনর্ব্যবহারযোগ্য প্রোগ্রামগুলি পর্যবেক্ষণ করার মতো চলমান প্রচেষ্টা প্রয়োজন। অর্থাৎ কন্টিনিউয়াসলি মনিটরে রাখতে হবে যে আসলে প্রোগ্রামগুলি, অর্থাৎ বজ্র বাছাই করে বজ্র ফেলে দেওয়া বা কমানো বা পুনর্ব্যবহারযোগ্য বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে যাতে এই প্রচেষ্টা অব্যাহত থাকে। অব্যাহত না হলে তো ৫ দিন ভালো থাকবে, এর পরের ৫ দিন আবার খারাপ যাবে। যে ৫ দিন পরিষ্কার করবে, এই ৫ দিন ভালো থাকবে স্কুল ক্যাম্পাস, আবার ভুলে যাবে, তখন ৫ দিন আবার খারাপ হয়ে যাবে। তাই এটা একটা চলমান প্রচেষ্টা প্রয়োজন। এখন আমরা আসলাম মেইন বডি প্যারাগ্রাফ 2 তে, অর্থাৎ মূল অংশ অনুচ্ছেদ ২ এ। এটা ৩য় প্যারাগ্রাফ এবং বডি প্যারাগ্রাফের 2nd ওয়ান। ব্লক স্ট্রাকচারে মোট ২ টো বডি প্যারাগ্রাফ থাকে। তো এখানে আমরা প্রমোটিং সাস্টেইনেবল প্র্যাকটিস নিয়ে কথা বলবো। এখানে বলা আছে প্রমোটিং সাস্টেইনেবল প্র্যাকটিসেস গোজ বিয়ন্ড ওয়েস্ট প্রোডাকশন ফোকাসিং অন ইকো ফ্রেন্ডলি হ্যাবিটস। অর্থাৎ টেকসই অভ্যাসের উন্নতি করা, পরিবেশ বান্ধব অভ্যাসের উপর ফোকাস করে এবং বজ্র হ্রাসকেও ছাড়িয়ে যায়। অর্থাৎ বজ্র হ্রাস যে পরিমাণ ভ্যালু বা ইমপ্যাক্ট ক্রিয়েট করে সেটাকেও সাস্টেইনেবল প্র্যাকটিসের মাধ্যমে আমরা ছাড়িয়ে যেতে পারি। Schools can implement composting programs for food scraps, turning them into nutrient-rich fertilizers for gardens. স্কুলগুলি ফেলে দেওয়া খাদ্য দিয়ে কম্পোস্ট তৈরির কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, সেগুলোকে বাগানের জন্য পুষ্টি সমৃদ্ধ সারে পরিণত করতে পারে। তোমরা জানো কম্পোস্ট সার করার মাধ্যমে সেটা একটি পুষ্টি সমৃদ্ধ এবং অর্গানিক সারে পরিণত হয়, যেটা করা সম্ভব এবং এটা ইকো ফ্রেন্ডলিও হবে। Planting trees and gardens not only beautifies the campus but also provides educational opportunities about natural ecosystem. অর্থাৎ গাছ রোপণ এবং বাগান শুধুমাত্র ক্যাম্পাসকে সুন্দর করে না, বরং প্রাকৃতিক বাস্তুতন্ত্র সম্পর্কেও শিক্ষার সুযোগও দেয়। Additionally, using energy efficient lighting and appliances can significantly reduce schools carbon emission. তো এটাও একটা সাস্টেইনেবল পদ্ধতি, টেকসই পদ্ধতি। প্রথমটা আমরা দেখলাম যে আসলে ন্যাচারাল ইকোসিস্টেমে ঠিক রাখার জন্য ট্রি এবং গার্ডেন করলে, ট্রি প্ল্যান্ট করলে, একটা গাছ যখন বোনা হয় এটা দীর্ঘস্থায়ী ফলাফল দেয় এবং প্রতিনিয়ত এটা অক্সিজেন সরবরাহ করতে থাকে। ঠিক একইভাবে আমরা যদি এনার্জি এফিশিয়েন্ট লাইটিং বা যেসব যন্ত্রাংশ আমাদের ঘরবাড়িতে আছে বিদ্যুৎ দিয়ে চলে, সেগুলো যদি বিদ্যুৎ সাশ্রয়ী আমরা হিসেবে ব্যবহার করি, তাহলে কি হতে পারে? স্কুল এলাকার যে কার্বনের নিঃসরণের পরিমাণ, সেটা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। সো এটা একটা সাস্টেইনেবল পদ্ধতি, দীর্ঘস্থায়ী বা টেকসই পদ্ধতি। তাই এই টেকসই পদ্ধতির বিষয়েই আলোচনা করা হচ্ছে। However, initiating sustainable practices requires more planning and investment compared to waste reduction. অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা যতটুকু ইজি এবং কম খরচের, কিন্তু টেকসই অনুশীলন কিন্তু সেরকম শর্ট টার্ম বা কম খরচের নয়। তাই এখানে বলা আছে যাই হোক, টেকসই অনুশীলন শুরু করার জন্য বজ্র হ্রাসের তুলনায় আরো পরিকল্পনা এবং বিনিয়োগের প্রয়োজন।
Composting programs require dedicated space and maintenance. Similarly, installing solar panels or replacing old appliances can involve significant upfront cost. কম্পোস্ট তৈরির কর্মসূচির জন্য নির্দিষ্ট স্থান এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটা একটা ঝামেলা, ডিসঅ্যাডভান্টেজ। একইভাবে সৌর প্যানেল ইনস্টল করা বা পুরানো যন্ত্রপাতি উপস্থাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রিম খরচও থাকতে পারে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো দুটো পয়েন্টেরই আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা দেখলাম। এখন আমরা যে কনক্লুশনে যাব, কনক্লুশনে আমরা কোনটা বেটার ওয়ে সেটাই বের করার চেষ্টা করব। তো উপসংহারে যে প্রথম লাইনটি রয়েছে লেখা আছে both reducing waste and promoting sustainable practices are vital for a গ্রিন স্কুল ক্যাম্পাস। অর্থাৎ সবুজ স্কুল ক্যাম্পাসের জন্য বা গ্রিন স্কুল ক্যাম্পাসের জন্য বজ্র হ্রাস এবং টেকসই অনুশীলনের উন্নতি উভয়ই গুরুত্বপূর্ণ। তো আমরা স্পেসিফিক কোনো একটা বাছতেছি না, বরং তো আমরা দুটোর সম্পর্কে এখানে কনক্লুশনে বলছি যে দুটোরই দরকার রয়েছে। While reducing waste offers immediate results and is less expensive, sustainable practices offer long-term environmental benefits and educational opportunities. যেখানে বজ্র হ্রাস করার ফলে তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায় এবং যা কম খরচের, সেখানে টেকসই অনুশীলন দীর্ঘমেয়াদী পরিবেশ সুবিধা এবং শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করে। সো এখানে বিস্তারিত বলা হলো বজ্র হ্রাস করার মাধ্যমে আমরা তাৎক্ষণিক বা খুব দ্রুত ফলাফল পাই, কিন্তু টেকসই উন্নয়ন এটা একটু দীর্ঘমেয়াদী প্রসেস। এর ফলাফলটা আমরা দীর্ঘ সময় ধরে পাই এবং দীর্ঘ সময় পরেও পাই। Ideally, schools should combine these approaches, tackling waste reduction while implementing sustainable practices like gardening, planting trees, increasing outdoor learning spaces, and energy conservation. সো আদর্শগতভাবে স্কুলগুলির এই পদ্ধতির দুটোকেই একত্রিত করা উচিত। তার মানে বজ্র হ্রাসের মোকাবেলার সাথে সাথে বাগান করা, গাছ লাগানো, বাইরে গিয়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বিদ্যুৎ সংরক্ষণের মতো যে টেকসই অনুশীলনগুলি রয়েছে তা বাস্তবায়ন করা। This combined approach fosters a greener campus, promotes a culture of environmental responsibility, and creates a more sustainable figure for generation to come. এই সম্মিলিত পদ্ধতি একটি সবুজ ক্যাম্পাসকে উৎসাহিত করে, পরিবেশগত দায়িত্বের সংস্কৃতির প্রকাশ ঘটায় বা প্রসার ঘটায় এবং আগামী প্রজন্মের জন্য আরো টেকসই ভবিষ্যৎ তৈরি করে। সো এই কারণে combination of both solution or two ways to make the campus green is necessary। অর্থাৎ দুইটি পদ্ধতি আসলে গুরুত্বপূর্ণ, দুইটা পদ্ধতি যে একত্রিত হওয়া সেটাই আসলে ইম্পর্টেন্ট বা আদর্শগতভাবে সেটাই উচিত। পরবর্তী ইস্যুটি ছিল শুড পাবলিক অর প্রাইভেট ভেহিকলস বি ব্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল গেট। এটা টাইটেল হিসেবে দিয়েছি স্কুল গেটের সামনে পাবলিক বা ব্যক্তিগত যানবাহন নিষিদ্ধ করা উচিত কি না সে বিষয়ে লিখতে হবে। অর্থাৎ একটি হচ্ছে নিষেধ, আরেকটা অর্থাৎ নিষেধ না। কেন নিষেধ না হবে সে বিষয়ে আসলে এখানে আলোচনা করতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনে দেই the issue of whether to ban public and private vehicles in front of school gate is a topic of significant debate। অর্থাৎ স্কুল গেটের সামনে সরকারি বা বেসরকারি যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে কিনা তা তাৎপর্যপূর্ণ আলোচনার বিষয় বা ডিবেটের বিষয় বা বিতর্কের বিষয় রয়েছে। while banning aims to improve safety and environment and also to reduce congestion, however, it has different impacts on students, parents, and the school community। যখন বা যদিও এই নিষেধাজ্ঞার লক্ষ্য নিরাপত্তা এবং পরিবেশের উন্নতি করা এবং পাশাপাশি যানজট কমানো, এইগুলো হলো আসলে লক্ষ্য। এই পাবলিক এবং প্রাইভেট ভেহিকেল বন্ধ করা বা ব্যান করা এটাই হচ্ছে লক্ষ্য। তবে ছাত্র, অভিভাবক এবং স্কুল সম্প্রদায়ের জন্য এর বিভিন্ন প্রভাব রয়েছে। সেগুলো আলোচনার মাধ্যমেই আমরা বেসিক্যালি জানতে পারবো যে ব্যান করাটা ঠিক হবে বা ব্যান করা ঠিক হবে না, কোনটা ঠিক হবে।
মেইন বডি প্যারাগ্রাফ 1 এ অর্থাৎ মূল অংশ অনুচ্ছেদ 1 এ আমরা যেটা চেষ্টা করেছি যে ব্যান করলে কি হবে? এখানে লেখা আছে ব্যানিং অল ভেহিকলস গিভস প্রায়োরিটি টু দ্য সেফটি অফ দ্য স্টুডেন্টস বাই এলিমিনেটিং ট্রাফিক কনজেশন অ্যান্ড দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট নিয়ার স্কুল এন্ট্রান্সেস। অর্থাৎ সমস্ত যানবাহন নিষিদ্ধ করার ফলে সেটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে। নিষিদ্ধ করার ফলে যানজট এবং স্কুলের প্রবেশ পথের কাছে দুর্ঘটনার ঝুঁকি দূর করে শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়, অর্থাৎ নিরাপত্তাই ফার্স্ট, সেফটি ফার্স্ট। অ্যাডিশনালি, রিডিউসড ভেহিকলস ইমপ্রুভ এয়ার কোয়ালিটি অ্যারাউন্ড দ্য স্কুল। উপরন্তু বা অধিক কথা বলতে গেলে কম যানবাহন স্কুলের চারপাশে বাতাসের গুণমান উন্নত রাখে বা করে। দিস অ্যাপ্রোচ encourages students to walk, cycle, or use regular public transportation, promoting healthy habits. এই পদ্ধতি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর অভ্যাসের উন্নতির করে, যেমন সেটা হতে পারে হাঁটা, সাইকেল চালানো এবং নিয়মিত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে উৎসাহিত করে। এখানে নিয়মিত পাবলিক ট্রান্সপোর্ট বলতে যেসব ট্রান্সপোর্টকে বোঝানো হয়েছে যেগুলো রেগুলার রাস্তায় চলাফেরা করে এবং সেটা স্কুল গেটের সামনে থামে না, বরঞ্চ নির্দিষ্ট পয়েন্টে থামে, সেগুলোকেই বলা হচ্ছে। However, a complete ban can present challenges for parents who live too far away to be able to walk or cycle, or who have children with special needs requiring transportation assistance. তো এ পর্যন্ত আমরা বেনিফিট গুলো পড়লাম। এখন এখানে ডিসঅ্যাডভান্টেজ বলা রয়েছে যে যদি পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে কি হবে? অভিভাবকদের জন্য একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এই নিষেধাজ্ঞাটা, যেখানে হাঁটা বা সাইকেল চালানোর উপযোগী হওয়ার জন্য অনেক দূর থেকে যারা আসেন তারা হাঁটতেও পারেন না, সাইকেল চালাতেও পারেন না বা উপযোগী হন না। অর্থাৎ একটা জিনিস করতে হলে তো তার উপযোগিতা দেখতে হবে যে এটা ঠিক হবে কিনা বা না ঠিক হবে কিনা। তো এই জিনিসটা উপযোগী হয় না এবং এবং উপযোগী যারা হয় না তারাই আসলে কষ্টের মধ্যে বা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় যদি সম্পূর্ণ নিষেধাজ্ঞা হয় ভেহিকলের উপরে বা যানবাহনের উপরে। ক্ষেত্রে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন এমন শিশু রয়েছে যাদের পরিবহন সহায়তা না হলেই নয়, তারাও অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হন। অর্থাৎ যারা পায়ে কোনো সমস্যা রয়েছে, হাতে কোনো সমস্যা রয়েছে বা সাপোর্ট ছাড়া কেউ চলতে পারে না, হ্যাঁ? সেক্ষেত্রে পাবলিক বা প্রাইভেট ট্রান্সপোর্ট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তো এই বিষয়টাই এখানে বলা রয়েছে। Difficulties may also arise for parents with multiple children attending different school. তো এটা আরেকটা সমস্যা যে বিভিন্ন স্কুলে যদি একাধিক শিশু পড়া যেসব অভিভাবক রয়েছেন তাদের জন্যও সেটা অসুবিধা হতে পারে। যে এরকম না যে একটা প্যারেন্টস এর শুধু একটাই চাইল্ড এরকম থাকবে এবং সেম স্কুলে দিবে, বিষয়টা তেমন না। দেখা গেল ২ টো স্টুডেন্ট বা ৩ টা স্টুডেন্ট, একই প্যারেন্টস ৩ টা স্কুলে ভর্তি। তাহলে তো তিনি একসময়ে এরকম আ হেঁটে বা সাইকেল চালিয়ে বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে অ্যা ঠিকমতো তিনি ক্লাসে সরবরাহ করতে পারবেন না তার সন্তানদের। এরপরে মেইন বডি প্যারাগ্রাফ 2 আমরা যদি দেখি এখানে বলা আছে যে আসলে আ ব্যান করার যে অপোজিট অর্থাৎ অ্যালাউ করা। অ্যালাউ করলে আসলে কি হবে? On the other hand, allowing vehicles leads to traffic related challenges, safety concern and individual degradation, অর্থাৎ অন্যদিকে যানবাহনের অনুমতি দেওয়া যদি হয় তাহলে ট্রাফিক সম্পর্কিত চ্যালেঞ্জ, নিরাপত্তা উদ্বেগ এবং পরিবেশগত অবনতির দিকে সেটা নিয়ে যায়। That's why assigned drop-off and pick-up zones away from the main gate can be a balanced approach. সেজন্য প্রধান গেট থেকে দূরে নির্ধারিত ড্রপ অফ জোন অথবা পিক আপ জোন একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতি হতে পারে। This method can be convenient for parents and students who rely on vehicles, এবং এই পদ্ধতিটি কি হতে পারে? অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হতে পারে যারা যানবাহনের উপর পুরোপুরি নির্ভর করে। It keeps the main entrance area clear and also does not impact safety measures. এটা আরো কি করে? এটি প্রধান প্রবেশদ্বার এলাকা পরিষ্কার রাখে বা ক্লিয়ার রাখে বা ফাঁকা থাকে এবং নিরাপত্তা ব্যবস্থা
কেউ প্রভাবিত করে না যদি এই পদ্ধতি অনুসরণ করা হয়। ইমপ্লিমেন্টিং টাইম স্লটস ফর vehicle access can also manage traffic flow more effectively। অর্থাৎ যানবাহন প্রবেশের জন্য টাইম স্লট প্রয়োগ করা ট্রাফিক প্রবাহকে আরো কার্যকরভাবে পরিচালনা করতে পারে। অর্থাৎ যদি টাইম স্লট দেওয়া হয় যে এই স্টুডেন্ট এই সময় আসবে, এই প্যারেন্টস এই সময় আসবে, তাহলে টাইম স্লটটাকে কাজে লাগিয়ে ট্রাফিক প্রবাহ রয়েছে বা ট্রাফিক ফ্লো যেটি রয়েছে, যদি অনেক বেশি গাড়ি আসে একই সময়ে, সেটা কার্যকরভাবে পরিচালনা করা যায় যদি টাইম দেওয়া হয়। সর্বশেষ কনক্লুশনে কি দেওয়া আছে আমরা একটু দেখি। উপসংহারে আমরা দেখতে পাচ্ছি বোথ ব্যানিং ভেহিকলস অ্যান্ড অ্যালাউইং দ্যাম উইথ রেস্ট্রিকশন হ্যাভ দেয়ার গুড সাইড। এই দুটোরই কিন্তু ভালো দিক রয়েছে। একদিকে যানবাহন নিষিদ্ধ করা এবং বিধিনিষেধ সহ অনুমতি দেওয়া উভয়েরই ভালো দিক রয়েছে। যানবাহন যদি নিষিদ্ধ হয়, ব্যানিং ভেহিকলস কমপ্লিটলি এনহ্যান্সেস সেফটি অ্যান্ড রিডিউসেস পলিউশন বাট মে কজ ইনকনভেনিয়েন্স ফর সাম প্যারেন্টস। এটার ফলে কি হয়, যানবাহন যদি নিষিদ্ধ করা হয় সম্পূর্ণরূপে, তাহলে সেটা নিরাপত্তা অনেক বাড়ায় এবং দূষণ কমায় কিন্তু ঠিকই আছে। কিন্তু কিছু অভিভাবকের জন্য অসুবিধার কারণ হতে পারে। কারণ যেহেতু এটা আ যারা গাড়ি ব্যবহার করে তাদের জন্য একটু অসুবিধা হবে। Allowing vehicles with restriction maintains convenience while improving safety around the school gate but requires strict enforcement। তো বিধিনিষেধ সহ গাড়িগুলোকে অনুমতি দেওয়া স্কুল গেটের চারপাশে নিরাপত্তার উন্নতি করার পাশাপাশি সুবিধা বজায় রাখে, তবে কঠোর প্রয়োগের প্রয়োজন হয়। কথাটির অর্থ হচ্ছে যদি আমি অ্যালাউ করি, গাড়ি ঘোড়া অ্যালাউ করি স্কুল গেটের সামনে মেনটেন করে রেস্ট্রিকশন অ্যাপ্লাই করে, হ্যাঁ, তাহলে এটা সুযোগ সুবিধা তো দিবেই এবং সেফটির কোনো সমস্যা হবে না। হ্যাঁ? এবং এটার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো কঠোর প্রয়োগের দরকার। কঠোরভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে আসলে এটা সম্ভব না। ভেহিকল অ্যালাউ করে সম্ভব না। সর্বশেষ লাইনে আমরা একটা অপিনিয়ন দিয়ে দিয়েছি, সেটা তোমার অপিনিয়ন। ইন মাই অপিনিয়ন এ মিডল অ্যাপ্রোচ অফ অ্যালাউইং ভেহিকলস উইথ স্পেসিফিক রেস্ট্রিকশন would be more practical, balancing safety and convenience while minimizing disruption বা প্রবলেমস। আমার মতে নির্দিষ্ট বিধিনিষেধ সহ যানবাহনকে অনুমতি দেওয়ার একটি মধ্যম তরিকা বা পদ্ধতি আরো ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল হবে, নিরাপত্তা এবং সুবিধার সমন্বয়ে ভারসাম্য রক্ষা করবে এবং বিঘ্ন বা ভেজাল কমিয়ে আনবে। তো এটা সুন্দর একটা লাইন, অর্থাৎ এই দুটো কম্বিনেশন করে অ্যাপ্রোচ অ্যালাউ করে যদি আমরা ভেহিকল রেস্ট্রিকশন দিয়ে অ্যালাউ করি, তাহলে যেটা এমন প্র্যাকটিক্যালও হবে, এটা সেফটিকেও নিশ্চিত করবে এবং যত ঝামেলা যেমন ট্রাফিক জ্যাম বা ডিসরাপশন যেগুলো রয়েছে সেগুলোও কমিয়ে আনবে। তো এই ছিল 6.4.2। আই হোপ দিস লেসন হ্যাজ বিন হেল্পফুল। আমি তোমাদের দুটো ইস্যু দেখিয়েছি। একটিতে কোনো অপশনই ছিল না। দুটো ওয়ে, তুমি তোমার মতো দুটো ওয়ে দিয়ে লিখবে যেভাবে গ্রিন করা যায়। এটি ছিল হচ্ছে কিভাবে একটা স্কুল ক্যাম্পাসকে ২ টা ওয়েতে গ্রিন করা যায়। কোনো অপশন ছিল না। আর পরবর্তীতেও একটি অপশন উল্লেখ করা না থাকলেও সেখানে ক্লারিটি ছিল যে পাবলিক প্রাইভেট ভেহিকলস দেওয়া ঠিক না দেওয়া ঠিক না, ২ টা প্রপোজিশন ছিল। সেটিও আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। সো এটা তোমরা চেষ্টা করবে আ দেখে কিছুটা নিজেদের মতো এপ্লাই করে লেখার জন্য। সো পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে, অর্থাৎ পরবর্তী অভিজ্ঞতা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাভ এ গ্রেট ডে।